আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাল্টিপল স্টেপে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা যায়। একটা ম্যাথ আমি করিয়ে দেখাবো যে কিভাবে মাল্টিপল স্টেপে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তো এর আগে যখন আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখাচ্ছিলাম কিভাবে তৈরি করে, সেখানে কিন্তু ইনকাম স্টেটমেন্টটা আমি সিঙ্গেল স্টেপে দেখিয়েছিলাম। কিন্তু বর্তমানে যে কোম্পানিগুলো আছে, পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছেন, তারা কিন্তু কখনো সিঙ্গেল স্টেপে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে না। তারা মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে, কারণ সিঙ্গেল স্টেপে যে ইনকাম স্টেটমেন্ট সেখান থেকে আসলে বেটার ডিসিশন মেকিং করা যায় না। বাট যখন আমরা মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, সেটা থেকে কিন্তু বেটার আমি ডিসিশন মেক করতে পারবো। আচ্ছা, তবে একটা জিনিস, সিঙ্গেল স্টেপে করি কিংবা মাল্টিপল স্টেপে করি, ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট কিন্তু একই আসবে। তো মাল্টিপল স্টেপে আমরা একটা ম্যাথ করছি। এই ম্যাথটা হচ্ছে আমরা বরাবরের মতোই কিমেল কাইসুর যে 9 এডিশনের বইটা আছে, সেখানের চ্যাপ্টার 5 থেকে আমরা ডুয়েটের একটা ম্যাথ করাচ্ছি। নর্মালি যখন আমরা সিঙ্গেল স্টেপে ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছিলাম, সেখানে আমরা কি করছিলাম, রেভিনিউ থেকে জাস্ট এক্সপেন্স বাদ দিচ্ছিলাম। রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমার হয় প্রফিট আসছিল কিংবা লস আসছিল। আচ্ছা, তাহলে যখন আমরা হচ্ছে মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, আগের মতোই হচ্ছে আমরা কোম্পানির নামটা দিব, তারপরে হচ্ছে স্টেটমেন্টের নামটা লিখব, তারপরে হচ্ছে তারিখটা বসাবো। এরপর আমরা কি করব, পার্টিকুলার যে জায়গাটা আছে সেখানে আমরা প্রথমত আমরা রেভিনিউ থেকেই শুরু করব, অর্থাৎ সেলস বা সার্ভিস রেভিনিউ থেকেই আমরা শুরু করব। তো আমরা যে ম্যাথটা করছি, এখানে আমাদের সেলস আছে হচ্ছে 5,36,800 টাকা। তাহলে সেলস রেভিনিউতে আমরা স্টার্ট করছি, আমাদের সেলস হচ্ছে 5,36,800 টাকা। কিন্তু অনেক সময় আমরা যখন সেলস করে ফেলি, মানে আমাদের যে সেলস রেভিনিউটা হয়, অনেক সময় সেখান থেকে কিন্তু যারা আমাদের কাস্টমার থাকে তারা কিন্তু প্রোডাক্টটা ফিরিয়েও দিতে পারে, অর্থাৎ সেলস রিটার্ন হতে পারে। তো সেলস রিটার্ন যদি হয়, সেটা তো আমার সেলসকে কমিয়ে দিবে। তো তখন আমি কি করব, ওই সেলসটা থেকে যদি আমাদের অঙ্কে বা আমাদের বিজনেসে কোনো রিটার্ন থাকে, সেই রিটার্নটা কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের এই ম্যাটাতে আমাদের সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস আছে হচ্ছে 6,700 টাকা। তাহলে এটা হচ্ছে আমার যে সেলস রেভিনিউ আছে, সেখান থেকে এই 6,700 টাকা কিন্তু আমাদের লেস করে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ দিতে হয়, সেটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। ডিসকাউন্টের ব্যাপারটা কি, যে আমরা যখন বাকিতে প্রোডাক্টটা সেল করি, তখন কাস্টমারের কাছ থেকে তাড়াতাড়ি টাকাটা কালেক্ট করার জন্য অনেক সময় বিভিন্ন কোম্পানি কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে, যে যত তাড়াতাড়ি এটা মানে একটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেয়, যে এই ডেটের মধ্যে যদি তারা টাকাটা পে করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিসকাউন্ট দেওয়া হয়। তো আমরা কি করব, এই সেলস থেকে, যেহেতু ডিসকাউন্ট দিলে এটা কিন্তু আমার সেলস রেভিনিউটাকে কমাবে, তাই এই ডিসকাউন্টটা আমি বাদ দিয়ে দেবো। তো আমাদের যে ম্যাথটা আছে, এই ম্যাথে হচ্ছে আমাদের সেলস ডিসকাউন্ট আছে হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা হচ্ছে আমি বাদ দিয়ে দেব। তাহলে সেলস থেকে আমাদের সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এবং সেলস ডিসকাউন্ট বাদ যাচ্ছে। বাদ দেওয়ার পরে থাকছে হচ্ছে 5,25,100 টাকা। এটা হচ্ছে আমাদের নেট সেলস। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা নেট সেলস পেয়ে গেলাম। এইখান থেকে আমি বাদ দেবো হচ্ছে কস্ট অফ গুডস সোলস। কস্ট অফ গুডস সোল বলতে কি বোঝায়? কস্ট অফ গুডস সোল বলতে বোঝায় যে একটা প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আমাদের টোটাল কস্ট কত হয়, সেটাকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল। তাহলে আমাদের যে কোম্পানিটা আছে, এই কোম্পানির যে গুডস আছে, এটা বিক্রি করতে গিয়ে তাদের কস্ট হচ্ছে টোটাল 3,63,400 টাকা। তাহলে এইটা আমার নেট সেলস থেকে বাদ যাবে। তাহলে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যখন আমি বাদ দেব, থাকে হচ্ছে 1,61,700 টাকা। এটা হচ্ছে আমার গ্রস প্রফিট। হ্যাঁ, এই গ্রস প্রফিটের মধ্যে কিন্তু আরও অনেক খরচ আছে, এই জন্যই এটাকে আমরা বলতেছি গ্রস প্রফিট। ওকে, এইবার গ্রস প্রফিট থেকে আমাকে কী বাদ দিতে হবে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বলতে বোঝায় যে একটা বিজনেস আমাকে ডে টু ডে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অপারেশনগুলো আছে, এটা চালানোর জন্য আমার কোম্পানিতে অনেকগুলো খরচ হয়ে থাকে, যেটাকে আমরা বলছি অপারেটিং এক্সপেন্স। তাহলে আমাদের এই ম্যাটটাতে অপারেটিং এক্সপেন্স কী কী আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফ্রেড আউট আছে। ফ্রেড আউট বলতে হচ্ছে আমাদের পণ্য পরিবহনের খরচ বোঝাচ্ছে, যে আমরা অনেক সময় বিক্রি করতে গেলে কাস্টমারকে পৌঁছে দিতে হয়, সেই ক্ষেত্রে আমার পরিবহন খরচ থাকে। তো ফ্রেড আউট এটা আমার হচ্ছে অপারেটিং এক্সপেন্স, আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য আমার এই খরচটা লাগে। এছাড়াও হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অর্থাৎ আমার পণ্যটা প্রমোট করার জন্য কিন্তু আমার এই খরচটা প্রয়োজন। স্যালারিস এক্সপেন্স, এমপ্লয়িকে আমার স্যালারি দিতে হবে।
ইউটিলিটিস এক্সপেন্স মানে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, এই ধরনের খরচগুলো। রেন্ট এক্সপেন্স, অর্থাৎ আমি যদি কোনো ভাড়া নিয়ে কোনো বিল্ডিং ভাড়া নিয়ে যদি আমি বিজনেস করে থাকি সেক্ষেত্রে আমাকে রেন্ট দিতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, অর্থাৎ আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন একটা থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ বিজনেসটা অপারেট করতে গিয়ে আমাদের ডে টু ডে যে আমাদের এক্সপেন্সগুলো থাকে এগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স। তাহলে এই অপারেটিং এক্সপেন্সগুলো আমরা কি করব, আমাদের যে গ্রস প্রফিট ছিল সেখান থেকে বাদ দেব। অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে এগুলো আপনার মানে এরকম না যে এইভাবেই সাজিয়ে লিখতে হবে, এরকম মানে কোনো নিয়ম নাই, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। তাহলে আমাদের যে গ্রস প্রফিট ছিল সেখান থেকে এই অপারেটিং এক্সপেন্সগুলো আমি বাদ দেব। আচ্ছা, এখানে আরেকটা ছিল ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও কিন্তু আমাদের অপারেটিং এক্সপেন্স, যে অনেক সময় আমাদের আগুন লাগা বা হচ্ছে জাহাজ ডুবি এগুলোর জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের ইন্স্যুরেন্স করে থাকি, তো সেই ইন্স্যুরেন্স এক্সপেন্সটাও আছে। তো আমরা এখন গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকছে সেটাকে আমরা বলছি ইনকাম ফ্রম অপারেশন। তাহলে আমাদের ইনকাম ফ্রম অপারেশন হচ্ছে আছে 30,600 টাকা। তো এইটাকে আমরা ইনকাম ফ্রম অপারেশনও বলতে পারি বা হচ্ছে আমরা বলতে পারি যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটাও বলা যায় আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার আগে আমাদের যে আর্নিংসটা হয়েছে। তো যাই হোক, এরপর আমরা যেটা করবো যে আমাদের কোম্পানিতে যদি আদার্স কোনো রেভিনিউ বা গেইন থাকে যেটা সচরাচর হয় না বা হচ্ছে আমাদের এই অপারেটিংয়ের মধ্যে পড়ে না, তো সেগুলো যদি কোনো রেভিনিউ থাকে সেটা আমরা যোগ করে দেব। যেমন এই কোম্পানিতে আদার্স রেভিনিউ বলতে এখানে একটা ইন্টারেস্ট রেভিনিউ আছে 2,500 টাকা, এটা আমরা আদার্স রেভিনিউ হিসেবে যোগ করে দিতে পারি। আদার্স রেভিনিউ বলতে বা গেইন বলতে আরও অনেক কিছুই হতে পারে, তবে আরেকটা জিনিস বলি, যেমন ইন্টারেস্ট এটা যদি ব্যাংক টাইপের বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন টাইপের হচ্ছে যে কোনো কোম্পানি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট এক্সপেন্স যেগুলো আছে এগুলো হচ্ছে ওদের ডে টু ডে ওদের নর্মাল রেভিনিউ বা হচ্ছে নর্মাল এক্সপেন্সের মধ্যে পড়ে। কিন্তু এই ধরনের কোম্পানি মানে কোম্পানি উপর নির্ভর করে যে এটা কি তাদের ডে টু ডে কোনো অ্যাক্টিভিটিস হবে নাকি এটা আদার্স রেভিনিউ বা গেইনের মধ্যে এগুলো পড়বে। তো সেটা আসলে কোম্পানির নেচার অনুযায়ী বুঝে নিতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেভিনিউটাকে হচ্ছে আমরা আদার্স রেভিনিউ হিসেবে ধরে নিয়েছি। তো সেটা আমরা কি করব, আমাদের যে ইনকাম ফ্রম অপারেশন আছে সেটার সাথে যোগ করে দেব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো আদার্স এক্সপেন্স বা লসেস আছে কিনা, যে হঠাৎ করে এরকম হলো আগুন লেগে আমার প্রোডাক্টও পুড়ে গেল, তো এই ধরনের যদি কোনো লস থাকে বা কোনো আদার্স কোনো এক্সপেন্স থাকে সেটা কিন্তু আমরা বাদ দিতে পারি। তো আমাদের এই কোম্পানিটার জন্য আদার্স বলতে এখানে একটা ইন্টারেস্ট এক্সপেন্স আছে 3,600 টাকা, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এইটা বাদ দেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। তবে একটা কথা বলে রাখা ভালো, আমাদের এই মেথে হয়তো বা এই ইনফরমেশনটা নাই, কিন্তু নর্মালি কিন্তু যে কোনো কোম্পানিতে বা হচ্ছে যে কোনো কোম্পানিতে আসলে ট্যাক্সের বিষয়টা থাকবেই, কারণ হচ্ছে যে একটা বড় কোম্পানি সে যখন বিজনেস করছে তার ইনকামের উপর তো আসলে ট্যাক্স দিতেই হবে। তো এই জিনিসটা একটু আপনাদের মাথায় রাখতে হবে যে যদি আপনার যে ম্যাথটা আছে সেখানে যদি কোনো ট্যাক্স থাকে, এই যে অ্যামাউন্ট আছে 29,500 টাকা, এরপরে এখান থেকে হচ্ছে আমরা ট্যাক্সটা বাদ দেব। ট্যাক্সটা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। তো আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটাতে আসলে কোনো মানে ট্যাক্সের কোনো ইনফরমেশন দেয়া ছিল না। যদি থাকতো তাহলে আমরা যেটা করতাম, এই যে 29,500 টাকা আছে এটাকে আমি বলতাম যে আর্নিংস বিফোর ট্যাক্স, এটা ছিল আমাদের আর্নিংস বিফোর ট্যাক্স। তারপরে হচ্ছে আমি এই 29,500 টাকা থেকে ট্যাক্সটা বাদ দিতাম, বাদ দেওয়ার পরে যেটা থাকতো সেটাকে আমরা বলতাম নেট ইনকাম বা নেট লস। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের মাল্টিপল স্টেপে ইনকাম স্টেটমেন্ট। এটা আসলে কঠিন কিছুই না, শুধুমাত্র স্টেপগুলো মনে রাখতে হয় যে কোনটার পরে কোনটা, কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মতোই। বাট এই মাল্টিপল স্টেপে আমরা কেন করছি, যে আমাদের ডিসিশন মেকিংয়ে এটা একটা সুবিধাজনক, আমরা বেটার ডিসিশন মেকিং করতে পারি এই মাল্টিপল স্টেপে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম হচ্ছে বেসিক অ্যাকাউন্টিংয়ের প্রায় প্রত্যেকটা ম্যাথ নিয়েই কিন্তু হচ্ছে যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। ওই ভিডিওগুলো যদি আপনারা মিস করে যান, যে বেসিক অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো অর্থাৎ জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং এন্ট্রি, কারেক্টিং এন্ট্রি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্লোজিং এন্ট্রি, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে এগুলো ম্যাথ করে। তো সেই ভিডিওগুলো যদি মিস করে যান তাহলে যেটা করতে পারেন, আমার চ্যানেলে যাবেন, সেখান থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে ওখানে কিন্তু বেসিক অ্যাকাউন্টিংয়ের ম্যাথ নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানেই কিন্তু সবগুলো ভিডিও পেয়ে যাবেন।
এরকম যদি সবসময় ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো রেগুলার ওয়াচ করুন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।